আজকের ভিডিওটা হচ্ছে আমাদের রুহুল কবির রিজভী ভাইয়ের জন্য। রিজভী ভাই আসসালামু আলাইকুম। গতকালকে আপনি একটা প্রেস রিলিজ দিলেন, সেখানে রাউজানে একজন বিএনপি কর্মী হত্যা হয়েছে, গুলি করে তাকে খুন করা হয়, এবং আপনার প্রেস রিলিজে আসছে উনি বিএনপির কোনো কেউ না। দ্যাট ইজ ভেরি ব্যাড। কারণ হচ্ছে ওখানকার লোকাল নেতা হচ্ছে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, উনি নিজে বলতেছে বিএনপির কর্মী ছিলেন ওই ভদ্রলোক হাকিম সাহেব, এবং বিএনপির অনেকগুলো অ্যাক্টিভিটিতে সে ছিল, 31 দফার কর্মসূচিতে সে ছিল, এবং সদস্য নবায়ন করেছে ওখানে। তাহলে হাউ ইউ ক্যান সে দ্যাট? নাকি আপনারা কতগুলা বই ছাপাইছেন ওই যে পাবলিকরে দেখানোর জন্য যে আপনারা বিএনপির কর্মী কালেক্ট করতেছেন, লোক দেখানো? আমার তো মনে হয় এগুলো সবই বোগাস। এতদিন যা করছেন আপনারা, যে বই বানায়া পাবলিকের কাছে পাঠায় যে নবায়ন করছেন, আই থিঙ্ক ইউ হ্যাভ নট দ্যাট ডাটাবেস। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যাই হোক, আপনি রিজভী ভাই এই কথাটা বলতে পারেন না। কারণ হচ্ছে আপনি বাংলাদেশের কয়জন কর্মীকে চিনেন? ওখানকার লোকাল গ্রুপিং এর কারণে কারো প্রেসক্রিপশনে আপনি একটা প্রেস রিলিজ দিয়ে দিলেন, আর ওইটা যে পুরা দেশের মানুষের মাইন্ডকে নেগেটিভ ভাবে আপনার এফেক্ট করছে, ওইটা কি আপনি খেয়াল করেন নাই? নাকি আপনাদের ওই সিন্ডিকেটের রাজনীতি স্টাবলিশ করতে গিয়ে দলের 12টা বাইজা যাক, আপনাদের এগুলা চিন্তা নেই? একটা কর্মী, কয়জন কর্মীকে আপনি রিকগনিশন করছেন গত 17 বছরে? কয়জনকে আপনি চিনেন? কয় জেলার নেতা কর্মী আপনাকে দেখতে পারে বা আপনার সাথে কথা বলতে পারে? ঢাকার কর্মীদেরই তো আপনারা ঠিকমতো রিকগনাইজ করতে পারেন না। সেখানে রাউজানের একজন কর্মী লোকাল নেতৃবৃন্দর সাথে ইনফরমেশন না নিয়ে আপনি একটা প্রেস রিলিজ দিয়ে দিলেন। দ্যাট ইজ ভেরি ব্যাড। শুনেন, বঙ্গভবনের মতো যে পার্টি অফিসটারে নিজের বাড়িঘর বানায় ফেলাইছেন। শেখ হাসিনা যেমন হাঁস গরু পালা শুরু করছে, আপনি এখানে রান্না করেন, খান, ঘুমান, গোসল করেন, সবই করেন। দিস ইজ পার্টি অফিস, দিস ইজ নট ইউর হোম। বাট দল আপনাকে ওই সুযোগটা দিচ্ছে কারণ আপনি শারীরিকভাবে অক্ষম, এই জন্য আপনি এখানে থাকতে পারেন। বাট ওইটাকে একেবারে বাড়িঘর বানায় ফেলাইছেন 24 ঘন্টা। ওইটা কিন্তু পাবলিক বলে রাস্তাঘাটে, এগুলা আমাদের দলের জন্য ক্ষতিকর। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে ইউ হ্যাভ টু সে সরি। একই সাথে আপনার এই প্রেস রিলিজ চেঞ্জ করা দরকার। আপনি যদি আমার কোনো কথায় হার্ট হন, আমি সরি এটার জন্য, কিন্তু আপনি আমাদেরকে সেই ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ছেলে মেয়ে মনে করার কিছু নাই। উই আর এনাফ বিগ, 40 আপ। আপনারা যা তা বলবেন, যা তা করবেন, সবকিছু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। আমরা এখানে সমালোচনা করতে পারবো না। দ্যাট ইজ নট লাইক দা ওয়ে। এখন পৃথিবী বদলায় গেছে। আপনি রং, ওটাকে রং বলা শিখতে হবে। জুলাইয়ের আন্দোলন আমাদেরকে কি শিক্ষা দিছে? আমার তো মনে হয় কিছুই দেয় নাই। না হলে 24-এর পরে যা বাংলাদেশে ঘটছে, একটা জনপ্রিয় রাজনৈতিক দলকে 14 মাসে যেই পরিমাণ মানে অপ্রিয় করার চেষ্টা করা হয়েছে এই কিছু লোকজনের কারণে, তার মধ্যে আপনারাও ওয়ান অফ দ্য টিম। আদারওয়াইজ এরকম প্রেস রিলিজ আপনি দিবেন কেন? এখন ওই লোকের দিয়ে যদি আপনাদের রাজনীতিক কাঠ খেলা দরকার হইতো, ফুটপাতে ময়রা পয়রা থাকতো কোনো আওয়ামী লীগের নেতা দ্বারা, ওইটারে টাই নাই না কইতেন যে বিএনপির কর্মীরে হত্যা করা হয়েছে, বলতেন না? বলতেন। আপনারা ওই টাইপের পলিটিশিয়ান। যাই হোক, আপনার তো ফিউচারে বিএনপির প্রধানমন্ত্রী আর মহাসচিব হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে আপনার প্রিভিয়াস পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, এজ এবং মেন্টালিটি, প্রেজেন্ট পলিটিক্যাল চ্যালেঞ্জ, এগুলোর সাথে আপনি যান না। কিন্তু সম্মানের সাথে থাকেন। উই হ্যাভ টু রেসপেক্ট ইউ। অ্যাট দ্য সেম টাইম, ওই যে কারো দ্বারা প্রভাবিত হয়ে কারো প্রেসক্রিপশন অনুসারে আপনারা প্রেস রিলিজ দিবেন, দ্যাট ইজ নট গুড। আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে প্যাড কয়দিন পর পর মানে আসে যে বিএনপির রিজভী ভাইয়ের সিগনেচার নকল করে এ হয়েছে সে হয়েছে এরকম প্রেস রিলিজ দেন, এটাও কিন্তু শেমফুল। এটা ডিজিটাল যুগ। একটা কিউআর কোড ইউজ করে ডিজিটাল প্রাইভেসি দিয়ে প্যাডটাকে এখনো আপনারা ভেরিফাই করতে পারেন নাই কেন ভাই? এটা করতে তো পয়সাও লাগে না, জাস্ট ইউজ দ্য সফটওয়্যার। মানে আপনারা দপ্তরে বইয়া রয়েছেন, দপ্তর হয়ে গেছে এখন আপনাদের বঙ্গভবন, ওইটা থেকে আর বাইরেতে ইচ্ছা করে না। মানে কাউরা সুযোগ দিবেন না। আমার জন্মের পর থেকে দেখতেছি ইউ আর দ্যাট পজিশন, স্টিল ইউ আর দেয়ার। ওয়াই? সংস্কার দরকার তো, নতুনদেরকে সুযোগ দেন। যারা এমআই বুঝে, মানে আপনার কি বলে এটাকে, ম্যানেজমেন্ট ইনফরমেশন টেকনোলজি যারা বুঝে, তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনে সেট করেন। আপনি যাইবেন, দেখা যাবে যে আরেক বড় ভাই আসে এখানে বসার জন্য বসে আছে। মানে পলিটিক্স করার জন্য পলিটিক্স করেন বা সংগঠনটা করেন আপনারা, এটা আমাদের জন্য দুঃখজনক। ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে, আর এই নতুন আইনের সংশোধনের জন্যই কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আসন্ন নির্বাচনের অংশগ্রহণ করার সুযোগটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ
যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধীর অপরাধে কেউ যদি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, তাহলে সেই অভিযুক্ত ব্যক্তি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। শুধু জাতীয় নির্বাচন না, মেয়র নির্বাচন কিংবা উপজেলার নির্বাচন, কোনো নির্বাচনেই অংশগ্রহণ করতে পারবে না। এবং সে যদি রানিং জনপ্রতিনিধি হয়েও থাকে, তারপরও সে তার পদ হারাবে। তো এক কথা বলা চলে, এই অধ্যাদেশ জারি করার মাধ্যমেই শেখ হাসিনা আসন্ন নির্বাচনের অংশগ্রহণ পুরোপুরি বন্ধ। ইমিডিয়েট আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর আছে, যে তাজুল ইসলাম, সে বলেছে যে আওয়ামী লীগ যে একটা সংগঠন, এই সংগঠনের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ইতিমধ্যে একজন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আমরা যে ধারণাটা করেছিলাম, হয়তোবা এই সরকার এই আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করার জন্য একটা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করে এই রিফাইন্ড আওয়ামী লীগই এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু এই অধ্যাদেশের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, এবং এই যে আওয়ামী লীগ একটা সংগঠন, এই সংগঠনকে বিচারের আওতায় এনে এটা স্পষ্ট হতে যাচ্ছে যে কোনো রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে আর নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার সুযোগ নেই। আর আগে নিয়ম ছিল, যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়, সেই ব্যক্তির বিরুদ্ধে আগে মাননীয় আদালত কর্তৃক প্রমাণ হওয়া লাগবে। যদি মাননীয় আদালত কর্তৃক প্রমাণ হওয়ার পরে তার বিরুদ্ধে সাজা হয়, তাহলে সেই ব্যক্তি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে এই যে নতুন অধ্যাদেশের মাধ্যমে বোঝা গেল, হয়তো বা আওয়ামী লীগ আর এই নির্বাচনে আসতে পারবে না। শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের নেতাকর্মীরাও। তো এখন এই অভিযোগের মধ্য দিয়ে এবং নতুন অধ্যাদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী, বিশেষ করে শেখ হাসিনার পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ। যদিও রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, এখন যে অধ্যাদেশগুলি আছে সেটা ভবিষ্যতে নাও থাকতে পারে। জামাতের ক্ষেত্রে আমরা যা দেখেছি, শুধু তাই না, বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলাগুলি ছিল, গ্রেনেড হামলা থেকে শুরু করে অনেক মামলা, এগুলিও শেষ হয়েছে। তো আওয়ামী লীগেরটা যে ভবিষ্যতে শেষ হবে না, এটারও গ্যারান্টি নাই। আল্লাহর কথা বলতে বলতে সেই জামাত ইসলাম মাটির সঙ্গে মিশে গিয়েছে পাকিস্তানের মাটিতে। তারা একটি সিটও ওখানে পায় নাই, তারা একটি সিটও পাকিস্তানে পায় নাই। ততই বুঝতে হবে বাংলাদেশের জামাত ইসলামের ভবিষ্যৎ। যেখান থেকে সৃষ্টি হয়েছিল এই জামাত, মওদুদির বাড়ি, সেখানেই জামাত নাই, তাহলে বাংলাদেশে থাকবে কেন? বাংলাদেশে থাকবে না দেখেই তারা নতুন জামাত সৃষ্টি করতে যায়। যে জামাত পূজার বাড়িতে যে বলে